মালফিটা কে লিখছে? আমরা যদি দেখি এটা লিখছে হলো জন ওয়েবস্টার। কে লিখছে? জন ওয়েবস্টার। জন ওয়েবস্টার কে, বা তিনি কোন সময়ের রাইটার, এই ব্যাপারগুলা আমাদের আগে বেসিক ব্যাপারগুলো জানতে হবে। এই ডাচেস অফ মালফি কেন লেখা হয়েছিল, কিসের উপর বেস করে লেখা হয়েছিল? দেখো, ব্রিফ কোশ্চেন যদি আসে বা আমরা যখন লিখতে যাব ব্রড কোশ্চেন, সেখানে কিন্তু এগুলো ইনফরমেশন আমাদের অ্যাড করতে হয়। তো এই ডাচেস অফ মালফি, জন ওয়েবস্টার, সে এটা যে লেখার যে ডেটটা সেটা হলো 1612 to 1630। ঠিক আছে, যে এরকম সময়ের মধ্যে এক্সাক্ট টাইম জানা যায়নি, এটা লেখা হয়েছে। ঠিক আছে, এবং পাবলিশ করা হয়েছে 1623 সালে। মনে রাখবা এখানে বেসিক ইনফরমেশন গুলা। আমরা এটা কোর্সটার নাম কি? কোর্সটার নামটা কি আমাদের? এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, তাই না? তো এলিজাবেথান এই যে ড্রামা পড়ছি আমরা, তো আমরা জানি এলিজাবেথান পিরিয়ডটা হলো 1558 থেকে 1603 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয় এলিজাবেথান পিরিয়ড। এবং 1603 থেকে 1625 সাল এই সময়টাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড কিভাবে আসছে? এটারও জ্যাকব নামের একটা কাহিনী আছে, এটা তো দরকার নাই, যেটুকু দরকার এইটুকু বলি। তো এইটা একটা জ্যাকোবিয়ান পিরিয়ডের ড্রামা, কারণ এটা লেখা হয়েছে কত? 1612 সালে থেকে 1613 সাল। এখানে ফলিউ লেখা দিবা, মানে এটা আন্দাজে করা হয়, বাট ফিক্সড না। এবং এটা পাবলিশড হয়েছে, মনে রাখবা, পাবলিশড হয়েছে 1623 সালে। লেখা হয়েছে 1612 থেকে 13, পাবলিশ হয়েছে 1623 সালে। তবে এই ড্রামাগুলা পাবলিশড হওয়ার আগে কিন্তু পারফর্ম হয়, এটা আমাদের জানতে হবে। যে ড্রামা লেখাই হয় পারফর্ম করার জন্য। আমি কিন্তু ড্রামার সংজ্ঞাটা বলছিলাম, ড্রামা ইজ এ কাইন্ড অফ রাইটিং নাকি হুইচ ইজ ইন্টেন্ড টু বি পারফর্ম অন দ্য স্টেজ থ্রু ডায়লগ এন্ড অ্যাকশন। বলতেছে যে ড্রামা যেটা, সেটা হলো এক ধরনের রাইটিং যেটা লেখাই হয় পাবলিশড, মানে লেখাই হয় পারফর্ম করার জন্য, স্টেজে পারফর্ম করার জন্য লেখা হইতো। তো তখনও এই ড্রামাগুলো লেখা হইতো স্টেজে পারফর্ম করার জন্যই। তো স্টেজে পারফর্ম করার পরে পরবর্তীতে আসলো যে না, নাটকগুলোকে সংরক্ষণ করা দরকার। তখন এই উইলিয়াম শেক্সপিয়ার যে ম্যাকবেথ ট্যাকবেথ আছে, এগুলাও 1623 সালে পাবলিশ হয়েছে। আবার এই জন ওয়েবস্টার এই নাটকটা লেখার পরে এটাও 1623 সালে পাবলিশ হয়েছে। কিন্তু এই ড্রামাটা পারফর্ম করা হয়েছে এই 1613 সালে, এবং একটা প্রাইভেট প্লেসে। যে প্রাইভেট একটা থিয়েটার আছে, নাম হলো ব্ল্যাক ফ্রিয়ার্স থিয়েটার, লন্ডনে। হ্যাঁ, লন্ডনের একটা থিয়েটারে ব্ল্যাক ফ্রিয়ার, এটা একটা প্রাইভেট থিয়েটার, যে সবাই যাইতে পারে না। একটা হায়ার ক্লাস সোসাইটির যারা আছে তাদের জন্য একটা প্রাইভেট থিয়েটার হলো এই ব্ল্যাক ফ্রিয়ার। তো এই থিয়েটারে এই নাটকটা পাবলিশ হয়েছে। আবার বলি, এই নাটকটা লেখছে জন ওয়েবস্টার কত সালে? 1612 থেকে 13 এর মধ্যে। এটা পাবলিশ হয়েছে 1623 সালে। কিন্তু এই 1613 সালেই ব্ল্যাক ফ্রিয়ার্স থিয়েটার লন্ডনের, ওইখানে এই থিয়েটারটা ছিল একটা প্রাইভেট থিয়েটার, সবাই এটাকে দেখতে পারবে না, খুব মানে অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মানুষরা এটা দেখে। তো ওই একটা থিয়েটার এটা সর্বপ্রথম পাবলিশড হয়, মানে পারফর্ম করা হয়েছিল। তারপর 1613 থেকে 1614 এর মধ্যে দ্য গ্লোব থিয়েটার, যেটা ইংল্যান্ডের, সেখানে আবার পাবলিশ হয়েছিল। ঠিক আছে, প্রথমে প্রাইভেট থিয়েটারে পাবলিশ হয়, পরে দেখা গেল এটা এত জনপ্রিয় পাইলে বা এত মানে ভালো ছিল, পরে গ্লোব থিয়েটারে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাইলে আমরা এই নাটকের বেসিক কিছু ব্যাপার জানলাম। ঠিক আছে, নাটকের একটু বেসিক ব্যাপার জানলাম। দ্য ডাচেস অফ মালফি, এটা লেখা হয়েছে 1612 থেকে 13 মধ্যে। এটা 13 সালেই পারফর্ম করা হয়েছে স্টেজে। তোমার এই ব্ল্যাক ফ্রিয়ার্স থিয়েটার, যেটা একটা প্রাইভেট থিয়েটার ছিল, সবাই দেখতে পারে না, অ্যারিস্টোক্রেটিক সোসাইটির জন্য। তারপরে যখন দেখলো না নাটকটা অনেক মানসম্মত, তখন 1613-14 দিকে এই গ্লোব থিয়েটারে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এবার সবাই দেখছে, দেখার পরে
এই নাটকটাকে লিখিত আকারে পাবলিশ করা হয় 1623 সালে। এই ছিল এই নাটকের একটা মানে পাবলিশড পারফর্ম এই ব্যাপারগুলা। তো এইগুলা তোমার ব্রিফ কোশ্চেন আসতে পারে বা ভাইভাতে ধরতে পারে। থার্ড ইয়ার তো সারদা ভাইভা নেয়, তো ভাইভাতে ধরতে পারে। আমি কোনো ইয়া রাখবো না, যে ভাইভাতে ধরলে আবার না পারলে আরেক ঝামেলা। ভাইভাতে কিন্তু কোশ্চেন করে কোন সাবজেক্ট তোমার ফেভারিট। তো অনেকে ড্রামা গুলো দেখে বোঝা যায় ড্রামা ফেভারিট। এখন ড্রামার মধ্যে এই নাটক কবে পাবলিশ হয়েছে, কে লেখছে, এইসব জিজ্ঞাসা করে, তখন তো তোমার লিখতে হবে নাকি। আচ্ছা, তো এই গেল আমাদের নাটকের পাবলিশের ব্যাপার। তো আমাদের আরেকটা কোশ্চেন, ভাইয়া জন ওয়েবস্টার কি? জন ওয়েবস্টার হলো এই যে লেখছে কত সালে দেখো, 1613 সালে, ঠিক না? 12 থেকে 13। তো এই সময়টা ইংল্যান্ডের কোন পিরিয়ডের মধ্যে পড়ে একটু যদি দেখি আমরা। রেনেসান্স না? ইংল্যান্ডে তো রেনেসান্স চলতেছিল। রেনেসান্সের কোন পিরিয়ডে? স্পেশালি জ্যাকোবিয়ান পিরিয়ডে, জ্যাকোবিয়ান এজ। রেনেসান্সের মধ্যে তো এলিজাবেথ এগুলা সব। তো এই ড্রামাটা কোন এজের মধ্যে পাবলিশ হলো, লেখা হইলো? কারণ জ্যাকোবিয়ান এজটা কত, 1603 থেকে 1625 সাল পর্যন্ত, এই সময়টা হলো জ্যাকোবিয়ান পিরিয়ড, ঠিক আছে, ইংল্যান্ডে। তো এই ড্রামাটা, এই ডাচেস অফ মালফি ড্রামাটা পাবলিশ করা হয়েছে জ্যাকোবিয়ান পিরিয়ডে। বলে যদি এই ড্রামাটা কোন পিরিয়ডের মধ্যে লেখা হয়েছে, জ্যাকোবিয়ান পিরিয়ডে, ঠিক আছে। কারণ আমাদের কোর্সের নামই তো এলিজাবেথান এন্ড জ্যাকোবিয়ান ড্রামা। তাহলে আমাদের কোশ্চেন কিন্তু একটা আসতে পারে যে এই ড্রামাটা কোন এজের মধ্যে, তাহলে জ্যাকোবিয়ান। তো জ্যাকোবিয়ান লেখা যখন তোমরা খাতায় লিখবা তখন কিভাবে লিখবা? দ্য ডাচেস অফ মালফি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ক্রিয়েশন বাই জন ওয়েবস্টার, নাকি জন ওয়েবস্টার লেখা, তার জন্মসাল মৃত্যুসাল দিবা। তারপরে কি লিখবা যে জন ওয়েবস্টার কি, হি ওয়াজ এ ফেমাস অথবা হি ওয়াজ এ গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন ইংলিশ লিটারেচার ইন জ্যাকোবিয়ান পিরিয়ড, নাকি? তারপর লিখবা যে ডাচেস অফ মালফি কি, এটা কোন সময় লেখছে, যে এটা belongs to Renaissance period, especially Jacobean period. তো জ্যাকোবিয়ান পিরিয়ড লেখা জ্যাকোবিয়ানের ডিউরেশনটা এভাবে দিয়ে দিবা। তারপরে কি, ইট ওয়াজ রিটেন ইন, কোন সময় লেখা হয়েছিল, যে 1612 থেকে 13, ঠিক আছে, and published 1623 and first perform on private theater name, এবং দিয়ে দিবা ব্ল্যাকফ্রিয়ার থিয়েটার ইন লন্ডন। এগুলো হলো ইন্ট্রোডাকশন পার্টে লাগবা। এই সব ইনফরমেশন কিন্তু তোমার ইন্ট্রোডাকশন পার্টে গেল। এই গেল আমাদের ড্রামার ব্যাপার। তো জন ওয়েবস্টার একজন জ্যাকোবিয়ান পিরিয়ডের ফেমাস ড্রামাটিস্ট ছিল, মানে তাকে বলা হয়তো পোস্ট শেক্সপিয়ার ড্রামাটিস্ট। ড্রামাটিস্ট তিন ধরনের ছিল রেনেসান্সে। এক হলো প্রি শেক্সপিয়ান ড্রামাটিস্ট, যারা হলো ইউনিভার্সিটি উইজ, যারা এই যে ক্রিস্টোফার মার্লো, তাদের বলা হয়। তারপর হলো শেক্সপিয়ান ড্রামাটিস্ট, মানে শেক্সপিয়ার এবং তার সাথে যারা লেখছে ড্রামা, তাদের কথা বলা হয়। এন্ড পোস্ট শেক্সপিয়ান ড্রামাটিস্ট হলো এই যে তার জন ওয়েবস্টার, বেন জনসন, যারা আসছে, ঠিক আছে। তো এখানে অনেক ভাবে, অনেক রকম ভাবে তোমার কোশ্চেন করতে পারে, সব ইনফরমেশন দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তাহলে এই ড্রামার ব্যাপারটা গেল। এবার আসো, এই যে ডাচেস অফ মালফি নামটাই তো কেমন লাগতেছে, তাই না? তো এটা লেখছে কে? ইংল্যান্ডের রাইটার। বাট এটার যে ঘটনাটা, এটার যে স্টোরিটা বা এটার যে বেসড কাহিনীটা, এটা কিন্তু ইংল্যান্ডের কাহিনী না, এটা ইতালির তোমার 1508 থেকে 1513 সাল, ওই সময়ের একটা স্টোরি এটা। মানে এই ঘটনাটা একটা রিয়েল ইনসিডেন্ট থেকে নেওয়া, ঠিক আছে, মানে রিয়েল লাইফে এই ঘটনাটা ঘটছিল, ঠিক আছে, এই ঘটনাটা রিয়েল লাইফে ঘটছিল, ওইটা নেওয়া, ওইখান থেকে এই কাহিনীটা নিয়ে আসা হয়েছে। ওইখানের ক্যারেক্টার গুলোর নাম লিখবো এবং এই নাটকের ক্যারেক্টার গুলোর নাম লিখবো, ঠিক আছে। তো এই গেল। এখন আমাদের কোশ্চেন যেটা আসে, যে প্রথম কোশ্চেন আমি কি বলছিলাম, যে হোয়াট ইজ ড্রামা, ড্রামা কি, হোয়াট কাইন্ড অফ ড্রামা ইন ইংলিশ লিটারেচার, কয় ধরনের ড্রামা আছে, যে কমেডি, ট্রাজেডি, আবার ট্রাজেডি অনেক রকমের আছে, তাই না? তো এইটা কোন ধরনের ড্রামা, আমাদের একটা কোশ্চেন আসতে পারে। এটা হলো ট্রাজেডি। শুধু ট্রাজেডি না, এটাকে বলা হয় রিভেঞ্জ ট্রাজেডি। কি বলা হয়? রিভেঞ্জ ট্রাজেডি। বলতেছে ড্রামা দুই ধরনের, একটাকে বলা হয় কমেডি, একটাকে বলা হয় ট্রাজেডি।
তো এই ড্রামাটা ট্রাজেডি, একটা ট্রাজেডি। তো ট্রাজেডির মধ্যে অনেক প্রকারভেদ আছে, এর মধ্যে এটা হলো রিভেঞ্জ ট্রাজেডি। ট্রাজেডি তো একটা যে একটা হাই সোসাইটি, হায়ার ক্লাস একটা ফ্যামিলি বা হায়ার ক্লাস একটা ক্যারেক্টার বা সুপিরিয়র ক্যারেক্টার পতন হয়ে যাবে, তাই না? একদম হায়ার পজিশন থেকে একদম নাদির পজিশনে নাইমে আসবে, এটা হলো ট্রাজেডির একটা থিম। তো এই ট্রাজেডির মধ্যে আবার কি থাকবে? রিভেঞ্জ থাকবে, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হচ্ছে রিভেঞ্জ ট্রাজেডি। ধরো শুরুতে তুমি একটা কিছু করছো, তার সাথে সে তোমার সাথে কি করলো? একটা রিভেঞ্জ নিল। রিভেঞ্জ মানে কি? যে প্রতিশোধ নিল। তো এই নাটকের মধ্যে রিভেঞ্জ ট্রাজেডি হলো প্রতিশোধ পরায়ণতা টাইপের যেই নাটকগুলো আছে ওইগুলা, যে একটা তো ট্রাজিক তো থাকবেই, পতন হবেই, এবং পতনের পাশাপাশি পতনটা হওয়ার কারণ হবে প্রতিশোধ, রিভেঞ্জ। তো আমরা এই নাটকটা পড়লে বুঝবো যে আসলে রিভেঞ্জ ট্রাজেডি কি। তো এবার আমাদের সংজ্ঞাটা জানতে হবে যে ভাইয়া রিভেঞ্জ ট্রাজেডি বললেন, তাহলে রিভেঞ্জ ট্রাজেডি কাকে বলে এটা একটু বলেন নাকি? আচ্ছা, বইয়ে আছে, বইয়ে কিভাবে দেওয়া আছে জানি না, আমি মানে যেভাবে আমি তৈরি করছি সেভাবে একটু বলে দিই, ঠিক আছে? তো অনেক আগে করছি এখন। আচ্ছা দেখো, এখানে রিভেঞ্জ ট্রাজেডি ইজ এ কাইন্ড অফ ড্রামা, নাকি? একদম তো ড্রামা, তাই না? রিভেঞ্জ ট্রাজেডি ইজ এ কাইন্ড অফ ড্রামা which যেটা which main target is to take revenge। এর মেইন, এই ড্রামাটার মেইন টার্গেট কি থাকবে? টেক রিভেঞ্জ আপন কার, আপন মানে কি? উপর। কার উপর? হিজ হইতে পারে অথবা হার, মেয়ে হইতে পারে বা ছেলে হইতে পারে, রিয়েল or unreal enemy। এইটা ধরো মানে মেইন সংজ্ঞা, ঠিক আছে? যে রিভেঞ্জ ট্র্যাজেডি ইজ এ কাইন্ড অফ ড্রামা which main target is to take revenge upon his or her real or unreal enemy। তার রিয়েল এনিমি হইতে পারে, সত্যিকারী এনিমি হইতে পারে। আনরিয়েল বলতে কি? যে আসলে সে তার এনিমি না, কিন্তু সে ভুলবশত হইলেও তাকে এনিমি দইরা তার উপরে রিভেঞ্জ দিছে, এরকম হইতে পারে, মিস্টেক হইতে পারে, ঠিক আছে? এই টাইপের ড্রামাগুলোকে বলা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। তার মানে ড্রামার মধ্যে কি থাকবে? রিভেঞ্জ ব্যাপারটা থাকবে, তাই না? এবার শুধু এইটুকু লেখলে কি হবে? হবে না, এইটার তো কিছু ফিচার্স আছে। এই রিভেঞ্জ ট্র্যাজেডি যে বুঝবো, এই ট্র্যাজেডির মধ্যে কিছু ফিচার্স আছে যেটা দেখে বুঝবো না এটা আসলে রিভেঞ্জ ট্র্যাজেডি। তাহলে এইটার কিছু ফিচার্স যদি আমরা দেখি, যে ইটস মেইন ফিচার্স আর, এটার মেইন ফিচার্স গুলো কি কি বলে দেই। ব্লাড শেড মানে কি? যে রক্ত ঝরবে, মারামারি হবে, তারপরে কি হবে? ইলিসিট রিলেশনশিপ, অবৈধ সম্পর্ক থাকবে, তারপরে কি? গ্রিডিনেস আর কি, গ্রিডিনেস দিতে পারো, লোভ ব্যাপারটা থাকবে, লাস্ট, ক্রুয়েলটি, নাকি? এইসব ব্যাপারগুলো এই ড্রামার মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা রিভেঞ্জ ট্র্যাজেডি যে নাটকটা, এটার একটা সংজ্ঞা পেয়ে গেলাম যে এই নাটকটা কেমন হবে। এবং দেখো, তুমি যখন ডেফিনেশনটা জানছো, তোমার কাছে কিন্তু অটোমেটিক এই ড্রামা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে যে এই ড্রামাটার মধ্যে কি কি হইতে যাচ্ছে, রিভেঞ্জ নেওয়া হবে, তাই না? আচ্ছা, এইটার মধ্যে কি কি থাকবে? ইলিসিট রিলেশনশিপ থাকতে পারে, অবৈধ সম্পর্ক, এখানে লোভ ব্যাপার থাকবে, ক্রুয়েলটি হিংস্রতা থাকবে, এখানে ব্লাড শেড অনেক রক্ত ঝরবে, কারাপশন দুর্নীতি থাকবে, ঠিক আছে? এই ব্যাপারগুলা এখানে তুমি পাও। এই গেল আমাদের এই রিভেঞ্জ ট্র্যাজেডি সম্পর্কে কিছু কথা, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। এবার যদি বলা হয় যে এই রিভেঞ্জ ট্র্যাজেডি, ঠিক আছে, জনক কে? একটা কোশ্চেন আসতেই পারে যে এই যে রিভেঞ্জ ট্র্যাজেডি জন ওয়েবস্টার লেখছে, এই রিভেঞ্জ ট্র্যাজেডি কে আবিষ্কার করছে? ফাদার অফ, হু ইজ দ্য ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি? এই কোশ্চেনটা আসতে পারে, হ্যাঁ? তো ফাদার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি হলো সিনেকা নামের একজন গ্রিক ড্রামাটিস্ট, ঠিক আছে? রিভেঞ্জ ট্র্যাজেডির জনক মানে ফাদার বলা হয় তাকে।
যাই হোক, এইগুলো এত ইনফরমেশন লাগে না, বাট যদি বাই চান্স আইসা বলে তখন তো কইবা যে আরে ভাইয়া কিচ্ছু বলাই নিয়ম করে নাকি। আচ্ছা দেখ, ঠিক আছে গেল। এবার আসো, এই সেটিংটা কোন সময় বলছি? 1508 থেকে 1513 এই সময়টার মধ্যে ইতালিতে। সেটিংটা কোথায়? যদি বলে নাটকের সেটিং কোথায়, সেটা হলো ইতালিতে। ইতালি তিনটা প্লেসে, একটাকে বলা হচ্ছে মালফি, একটাকে বলা হচ্ছে মিলান, মালফি মিলান, আর একটা কি রোম। ঠিক আছে, এরকম প্লেস গুলো পাবা তুমি। ঠিক আছে, তো এত ইয়া লাগে না এটা, বাট ইতালিতে এটার সেটিং এবং এটা একটা সত্য ঘটনার অবলম্বনে লেখা হয়েছে। কিছুটা একটু লেখকরা তো একটু ইয়া ঝাল মশলা টসলা এগুলো দিবেই না। দেখো এখানে ডাচেস অফ মালফি, এটা তারা কি বুঝাইছে? যে মালফির ডাচেস, ডাচেস কি? ডিউক বলি না আমরা, ডিউক কে? ডিউক অফ মনমাউথ, বা ওই যে ম্যাকবেথ যখন পড়ছিলাম ডিউক অফ ইংল্যান্ড, তাই না? এরকম একজন ডিউক থাকে, থাকার পরে এই ডিউকটা মারা যায়। মারা গেলে তার যে ওয়াইফ, ডিউকের যে ওয়াইফ, সে ওই রাজ্যের কি হয়ে যায়? রানী হয়ে যায়। তো ডিউকের ওয়াইফরে আমরা কি বলি? ডাচেস বলি। এই কারণে বলতেছে ডাচেস অফ মালফি। এই মালফির ডাচেসের ঘটনা, মানে আমাদের প্রোটাগনিস্ট ক্যারেক্টার হলো এইটা ডাচেস অফ মালফি, মালফির ডাচেস। তো এখানে এই নাটকের মধ্যে কোথাও তার নাম নাই, কিন্তু আমরা হিস্ট্রিক্যালি তার নাম জানি। হিস্ট্রিক্যালি আমরা কি করব? তার নামটা জানবো। এই ডাচেস অফ মালফির হিস্ট্রিক্যাল একটা নাম আছে, তার নাম হলো গিওভান্না ডি অ্যারাগোনা। ঠিক আছে, এটা হলো ডাচেস অফ মালফির রিয়েল নেম। তো তোমার এই জায়গায় আসতে পারে যে এখানে যে আমরা ডাচেস অফ মালফি পাবো, তার রিয়েল নেমটা কি? এটা কি? গিওভান্না ডি অ্যারাগোনা। তার বাবা মারা যাওয়ার আগে, তার বাবার নামটা লিখে দেবো, এনরিকো ডি অ্যারাগোনা। ঠিক আছে, বাবার নাম লাগবে না, এইটুকুই জানো, কারণ বাবার নাম চায় না। আচ্ছা, তার বাবা যখন মারা যায়, তার বাবা ছিল ওই ইতালির অনেক বড় একটা ইয়া। তো তার বাবার 3টা সন্তান ছিল, এছাড়াও 2জন ছেলে সন্তান ছিল, যাদেরকে বলা হয় আমাদের কার্ডিনাল। কার্ডিনাল আরেকটা হলো, দাঁড়াও আমি এখানে তো লিখে রাখছি, কার্ডিনাল, আরেকটা হলো ফার্দিনাল। এই নামগুলো মনে রাখবা, হ্যাঁ? ফার্দিনাল, এদেরও অরিজিনাল নাম আছে, কিন্তু এই নাটকে কার্ডিনাল ফার্দিনাল। ঠিক আছে, তো বলতেছে তার বাবা যখন মারা যায়, তখন তাদের জন্য, তার বাবার তো অনেক সম্পদ ছিল, পুরো ইতালিটাকে দেখা গেছে শাসন করতো তখন, রোম টোম এগুলা। তখন এই 3 ভাই বোনের মধ্যে জায়গা সম্পত্তি ভাগ করে দেওয়া যায়। এর মধ্যে ফার্দিনান্ড একটা অঞ্চল পায়। ঠিক আছে, তাকে বলা হইতো ডিউক অফ ক্যালাব্রিয়া। একটা ক্যালাব্রিয়া একটা জায়গার নাম, হ্যাঁ? ক্যালাব্রিয়ার সে ডিউক হয়। আর কার্ডিনাল যে, সে হলো ডিউক অফ অ্যারাগন। ঠিক আছে, সে হলো অ্যারাগনের ডিউক। এই হলো 3টা জায়গার নাম, হ্যাঁ? মালফি, অ্যারাগন, ক্যালাব্রিয়া। ঠিক আছে, তো তাদের বাবা যখন মারা যায়, তাদের 3 ভাই বোনের মধ্যে জায়গা সম্পত্তি ভাগ করে দেওয়া যায়। তো এই জায়গায় এই যে গিওভান্না ডি অ্যারাগোন আছে, এই নাটকে তার নাম থাকে শুধু দা ডাচেস। তো তার একটা হাজবেন্ড ছিল, নাটকের শুরু হওয়ার আগে তার হাজবেন্ড মারা যায় এরকম দেখায়। তাকে বিয়ে দেওয়া হয়েছিল। তো তার হাজবেন্ডের নাম ছিল হলো আলফোনসো ওয়ান পিকোলোমিনি। ঠিক আছে, এটা ছিল তার হাজবেন্ডের নাম। তো তার হাজবেন্ডটি ছিল মূলত ডিউক অফ মালফি। কি ছিল? ডিউক অফ মালফি।
মালফি, যেটার নাম হলো অ্যামালফি এখন, ঠিক আছে, এটার নাম এখন কি অ্যামালফি। তো 3 ভাই বোনরে ভাগ করে দেওয়া যায়। তো গিওভান্না ডি অ্যারাগোনারে আলফেন্সোর সাথে বিয়ে দেয়, মানে ডাচেসে। তো সে কি ডিউক অফ মালফি ছিল। তো দেখা গেছে বিবাহের 6 মাসের মধ্যেই এই আলফোন্সো মারা যায়, এবং গিওভান্না ডি অ্যারাগোনা হয়তো 18 বছর বা 19 বছর এরকম একটা বয়সের মেয়ে। অল্প বয়সী তার কি হইলো, হাজবেন্ডটা মারা গেল। তো হাজবেন্ড যেহেতু মারা যায়, তাদের কোনো ছেলে সন্তান বা কেউ ছিল না। তো ওই সূত্রে, হাজবেন্ড তো ডিউক অফ মালফি ছিল, তো ওই সূত্রে এই গিওভান্না ডি অ্যারাগোনা কি হয়ে গেছে, ডিউক অফ মালফির জায়গায় ডাচেস অফ মালফি, মানে তার ওয়াইফ সে কি হয়ে গেল এবার ডাচেস অফ মালফি হয়ে গেল। তো তার ভাইরা, তার যে বোন আছে তার থেকে তো মনে করো সম্পত্তি নিছেই এমনি, তাও এখন তাদের নজর হইল কি ওই মালফির জায়গাটা। তো এখানে তাহলে আমরা কি পাবো, দা ডাচেস, নাকি ডাচেস অফ মালফি। এটা কে, আমাদের প্রোটাগনিস্ট ক্যারেক্টার, যে কিনা গিওভান্না ডি অ্যারাগোনা, যার অরিজিনাল নাম, ঠিক আছে। তো এই ডাচেস অফ মালফি সে বিয়ে করতে চায়, কিন্তু তার ভাইয়েরা হলো অর্থলোভী, গ্রিডি। তো যার কারণে তাকে কি করতে দেয় না, তারা বিয়ে করতে দিবে না। কারণ সে যদি বিয়ে করে, তাহলে এই যে মালফি যে জায়গাটা আছে, এইটার ভাগ বাটোয়ারাটা কে পাবে, তার হাজবেন্ড পাবে, ঠিক না? বা তার যদি ছেলে সন্তান হয় তাহলে সে পাবে। তো এই কারণে তার ভাইয়েরা তারে বিয়ে করতে দিবে না, তারে গিয়ে হুমকি ধমকি যে তুমি কোনো বিয়ে করতে পারবে না, বিয়ে তোমার ভাগ্যে নাই, এরকম। তো এরকমের মধ্যে এখন কার্ডিনাল হবে, হ্যাঁ কার্ডিনাল। তো এখন এই দুই ভাইয়ের পরিচয়টা একটু জানি। এই কার্ডিনাল হলো মানে অলস আর রোমান ক্যাথলিক ধর্মের বিশ্বাসী, ধরো রিলিজিয়াস পার্সন, বলা যায় কি রিলিজিয়াস না, ধরো মানে রিলিজিয়াস ব্যাপার নিয়ে পড়াশোনা করছে, তো সে একটু ধার্মিক টাইপের সাইজে থাকে। আর সে হলো শয়তানের যে বড়টা আছে সে, ঠিক আছে, এবং ঠান্ডা মাথার শয়তান। দেখবা শয়তান দুই ধরনের আছে, একটা আছে কিছুতে রাইগা যায়, ঠিক আছে, যে আমাদের রিয়েল লাইফে খুব রাইগা যায়, টেম্পার্ড ম্যান। আর কিছু আছে এ শয়তান ঠিকই, এ চুপচাপ থাকে, কোন সময় ফান্দে ফালাইব, ঠিক আছে, এ চুপচাপ থাকে, চান্স পাইলেই ধরে, ঠিক আছে, এরকম হলো কিছু শয়তান। এইটাতে বলতেছে এই কার্ডিনাল, মানে এরা দুই ভাই হলো যমজ, বুঝছো? তো এই কার্ডিনাল হলো কোল্ড ক্যালকুলেটেড পারসন, ডেভিল আর কি, যেটা আমরা বলি এই কার্ডিনাল, হ্যাঁ, কোল্ড এন্ড ক্যালকুলেটেড ইভিল, ঠিক আছে, বুঝছো? কার্ডিনালকে পাইলাম কি, তার ভাইও খারাপ এবং কোল্ড মাইন্ডেড, ঠান্ডা মাথা। আর ফার্ডিনান্ড হলো টেম্পার্ড, ঠিক আছে, হট টেম্পার্ড মানুষ, যে কেউতে কিছু হইলে হ্যাঁ খেপা যায়, মানে এটা হইছে গিয়া তোমার কলার দিয়ে মাইক শুরু করে দিই, এরকম হইলে এটা ক্যারেক্টার। তো তারা দুই ভাই মালফিতে যায়, প্রথমে গিয়া তাদের বোনরে কি করে বুঝায়, এই তুমি বিয়ে টিয়ে করো না, ঠিক আছে, যদি বিয়ে করো তাহলে কিন্তু তোমার খবর আসছে। তো এরকম তারা শাসায় আসে, কারা, এই দুই ভাই। তো গেল এইভাবে আমাদের নাটকটা কি হবে, আস্তে আস্তে শুরু হবে। তো এই নাটকের মধ্যে মেইন যে ব্যাপার, যে এই নাটকের একটা অরিজিনাল নাম আছে, যে যদি তোমারে বলে যে এই নাটকের ফুল টাইটেলটা কি, ফুল টাইটেলটা কি, এটা যদি বলা হয় তখন তুমি কি লিখবা? এই নাটকের অরিজিনাল নাম, যেটা অরিজিনাল ফুল টাইটেল যে নাম, যেহেতু ট্র্যাজেডি, এটা রিয়েল নাম হলো দা ডাচেস, আচ্ছা, দা ট্র্যাজেডি, হ্যাঁ, দা ট্র্যাজেডি অফ দা ডাচেস অফ মালফি। এই মালফি নামটা কিন্তু এইভাবে, ওই জায়গায় এই মালফি এইভাবে না, ওয়াই থাকবে শেষ, ঠিক আছে, এইটা হলো মেইন নাম। আর এরা হলো 3 ভাই বোন, এদের দিয়ে মূলত নাটকটা শুরু হয়েছে। যদি বলে নাটকটা কোন সময়ের কাহিনী, এটা একটা ইটালিয়ান স্টোরি, ঠিক আছে, ইটালিয়ান উপর ভিত্তি করে এটা লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এইটুকু ব্যাপার কি আমরা ক্লিয়ার কিনা?
এখন পর্যন্ত যেইটুকু ইনফরমেশন পাইছি এইটুকু ইনফরমেশন আমরা বুঝছি কিনা এটা বলেন। আমি আগেই বলি ড্রামা মানে যে আমি স্টোরি আকারে পড়বো, এই স্টোরি বললে কিন্তু কোনো লাভ নাই। ড্রামায় আপনার যেটা বেসিক ব্যাপারগুলো হলো মেইন জিনিস, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে এই নাটকের মধ্যে মূলত ওই সমাজের যে সোসাইটির অবস্থা, যে জ্যাকোবিয়ান পিরিয়ডের মানুষরা যে কারাপ্টেড ছিল, জ্যাকোবিয়ানে যে মানুষরা যে গ্রিডি ছিল, ক্ষমতার লোভী ছিল, তাদের পাওয়ারটা ইউজ করতো, মানে তাদের যে পাওয়ার গুলো এটা মিস ভাবে ইউজ করতো। এই সময় মহিলাদের যে আসলে কমজোর ধরা হইতো, যে মহিলারা এত শক্তিশালী না, যে এলিজাবেথের আগে এই কাহিনীটা কিসের উপর বেস করে আমি বললাম না 1508 থেকে 1513, ওই সময় কিন্তু মেয়েরা শাসন করতো না। তো উইমেন পাওয়ার যে ব্যাপারটা, যে তারা যে একটু দুর্বলই থাকে ছেলেদের থেকে, এই ব্যাপারগুলা এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। এবং আরেকটা ব্যাপার তুলে ধরা হবে যেটা হলো তোমার ক্লাস ডিস্টিংশন, যে হায়ার ক্লাস লোয়ার ক্লাস, যে আপার ক্লাস ফ্যামিলির সাথে ধরো রাজাদের সাথে যদি গরিব ফ্যামিলির বিয়ে হয়, সেই বিয়ে কখনো মেনে নেওয়া হয় না, আনইকুয়াল ম্যারেজ যেটা বলে, এই জিনিসটা আমরা এখানে পাবো। এই তো এই ব্যাপারগুলা এখানে আমরা পাবো। তো বোঝা গেল যে এই নাটকের বেসিক যে ব্যাপারগুলা মূলত সোসাইটির অবস্থাটা বুঝাইছে, যে সোসাইটির মানুষরা কেমন, তাদের পাওয়ার গুলা তারা খারাপ কাজে ইউজ করে, তারা ওই সময় কি যে করাপশন যে ব্যাপারটা, দুর্নীতি, লোভী যে ব্যাপারটা আছে, ভাই বোনের সাথেও যে খারাপ সম্পর্ক, ঠিক আছে, উইমেন যে পাওয়ারটা আছে এটা যে কি খারাপ অবস্থা, ক্লাস ডিস্টিংশন, আপার ক্লাস লোয়ার ক্লাসের মধ্যে কখনো রিলেশন হবে না, এইরকম এই সকল বিষয়ে এই নাটকের মধ্যে তুলে ধরা হয়। ঠিক আছে, তাহলে নাটকের স্টোরিটা থেকে মেইন ব্যাপারটা কি, সোসাইটির অবস্থাটা, সোসাইটিটাকে কি করা হচ্ছে এবং কোন জিনিসগুলা সোসাইটির এখানে তুলে ধরা হচ্ছে। বোঝা গেছে? গেল। তাহলে আমরা তিনটা ক্যারেক্টার পাইলাম নাকি, তিনটা ক্যারেক্টারের বৈশিষ্ট্য জানলাম। এরপরে যে ক্যারেক্টারটা পাবো আমরা সে হলো, আচ্ছা আমি তিনটা ক্যারেক্টার এখানে লিখে দিই ছোট করে, দা ডাচেস নাকি, ডাচেস পাইলাম, তারপর কারে পাইলাম, কার্ডিনাল, তারপরে কি ফার্দিনান্দ নাকি, এই তিনটা ক্যারেক্টার। ঠিক আছে, এরা তিনজন ভাই বোন, এরা কি এই দুই ভাই অ্যাটাক করে রাখে। আচ্ছা, এবার যে ক্যারেক্টারটা পাবো আমরা সেটা হলো অ্যান্টোনিও। অ্যান্টোনিও, এই অ্যান্টোনিও ছিল এই যে কার্ডিনাল ফার্দিনান্দ, যে তারা দুইজন তো দুই সাইডে থাকে, আর যে ডাচেস সে তো মালফি এরিয়াটার মধ্যে থাকে, এ তো থাকে অ্যারাগনে, এ থাকে কোথায়, ক্যালাব্রিয়াতে, তাদের জায়গায় যে জায়গায় শাসন করে। আর মালফি থেকে থাকে দ্য ডাচেস। তো ওই জায়গায় স্টিওয়ার্ড, স্টিওয়ার্ড কি বলতেছে, স্টিওয়ার্ড হলো গোমস্তা বলি না আমরা, গোমস্তা বলতে ধরো আগে যে জমিদাররা ছিল তাদের ব্যবসায় সকল টাকা পয়সা দেখার বিষয়, কে কোথায় আছে, ম্যানেজার টাইপের অনেকটা, এমন গোমস্তা ছিল এলো স্টিওয়ার্ড। স্টিওয়ার্ড, এই গোমস্তাকে স্টিওয়ার্ড বলে। হ্যাঁ, তো এই অ্যান্টোনিও ছিল এই ডাচেসের এমন একটা লোক, কারণ মেয়ে তো, মেয়ে কি আর পুরো রাজ্য সামলাইতে পারবে না। তো যত হিসাব নিকাশ আছে, এই বাজার খরচ, তাদের যেই হর্স কিপার আছে যে ঘোড়া টোড়া রাখে, আস্তাবল যা আছে, যত খরচ আছে সবকিছু করে এই অ্যান্টোনিও। অ্যান্টোনিও খুব ইয়াং এবং খুব সুন্দর হ্যান্ডসাম একটা বয়, এখানে দেখবো আমরা। এই হলো অ্যান্টোনিও। তো হিস্ট্রিক্যালি তার নামও আছে, ঠিক আছে, হিস্ট্রিক্যালি তার নাম হলো অ্যান্টোনিও। যে নাম, বাপরে বাপ, ভ্যাকাদিল্লি ডি ভলগনা। ঠিক আছে, এটা হলো অ্যান্টোনিওর অরিজিনাল নাম, অথবা অ্যান্টোনিও ডি ভলগনা এটা বললেও হবে। ঠিক আছে, তো এগুলো ব্রিফ কোশ্চেন আসতে পারে, আমি দিয়ে দিলাম যাতে কোনো কনফিউজ না থাকে। তো ফার্দিনান্ডেরও কিন্তু নাম ছিল একটা, ঠিক আছে, লুইজি ডি অ্যারাগোনা এরকম নাম আছে। তো যাই হোক, এত কিছু লাগবে না, জাস্ট এইটুকু দেখো, অ্যান্টোনিও। ঠিক আছে, তো যাকে কিন্তু এই ডাচেস কি করে, যে তার বাইরে যখন শাসায় যায়
এই ডাচেস কি করে যে তার তো কেউ নাই, এখন সে একটা ইয়াং মেয়ে, ঠিক না? ইয়াং মেয়ে, এই সময়টা আসলে তার তো একদম পাশে লোক থাকা দরকার। একে তো ভাইয়েরা এমন করতেছে, তার পাশে কেউ পাচ্ছে না, তো সে কি করে এই ডাচেস এই অ্যান্টোনিওরে এই ডাচেস নিজে প্রপোজাল দেয়। কারণ অ্যান্টোনিও ছিল একটা মিডল ক্লাস ফ্যামিলি, মানে গরিব ঘরে, যে কিনা ডাচেসের আন্ডারে কাজ করতো। তো আর তার ভাইরা যদি জানে সে বিয়ে করছে তাহলে তো সমস্যা হইব। তো ডাচেস কি করে লুকাইয়া এই অ্যান্টোনিওরে বিয়ের অফার দেয়। অ্যান্টোনিও প্রথমে রাজি হয় না, কিন্তু পরে রাজি হয়। তারা দুজনে কিন্তু লুকাইয়া বিয়ে করে, এবং এই বিয়েটা করার কারণেই কিন্তু আমাদের এই রিভেঞ্জ ট্র্যাজেডিটা তৈরি হয়েছে। পরবর্তীতে তারা তার মারছে এটার কারণে, পুরা পরে বুঝবে। হ্যাঁ, তো এই ছিল তোমার মেইন কাহিনী। এখানে আমরা আরো দুটা ক্যারেক্টার পাবো, যেটা হলো ক্যারিওলা। ক্যারিওলা ক্যারিওলাকে এই যে ডাচেসের সার্ভেন্ট, মেইড, আমরা কি বলতে পারি, মেইড, মেয়ে আর কি, যে ডাচেসের দেখাশোনা করে, যে এরকম, এটা হলো ক্যারিওলা। এবং এই অ্যান্টোনিওর যে বিয়ে হইছে, এবং অ্যান্টোনিওর একটা বন্ধু আছে যার নাম হলো ডেলিও, ঠিক আছে? এটা হলো অ্যান্টোনিওর বন্ধু। তো বলতেছে এই ডাচেসের আর অ্যান্টোনিওর যখন বিয়ে হয়, তার ভাইরা যেন না জানে, তো বিয়ের জন্য তো দুইজন সাক্ষী অ্যাটলিস্ট লাগে। তো এই ডাচেসের যে মেইড আছে ক্যারিওলা, সে ছিল, আর অ্যান্টোনিওর যে বন্ধু ডেলিও, এরা দুইজন ছিল তাদের বিয়ের কি সাক্ষী হিসাবে, এবং তাদের বিয়ে কিন্তু হয়। বুঝা গেছে? এগুলো হলো এই ক্যারেক্টারের কিছুটা বৈশিষ্ট্য পাইলাম, যে তারা কি ভালো, এগুলো সব পজিটিভ ক্যারেক্টার। এবার আরেকটা যে ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো সেটা হলো বোজোলা। বোজোলা, যে কিনা এই গল্পের অ্যান্টাগনিস্ট, যে সেই কিন্তু আমরা দেখবো ডাচেসে মাইরা ফেলে, এই বোজোলা অ্যান্টোনিওরে মাইরা ফেলে, এই বোজোলা ডাচেসের দুইটা সন্তানরেও মাইরা ফেলে, ঠিক আছে? এই ক্যারিওলারও সে মাইরা ফেলে, এবং সে নিজেও শেষে মারা যায়। শেষে নিজে এই দুই ভাইরেও মাইরা ফেলে, মানে এই নাটকের সবাই মারা যায়, ঠিক আছে, একটা সময় গিয়ে। তো যাই হোক, এই বোজোলা যে সে একজন সৈনিক ছিল একটা সময়, তো তারে আমরা দেখবো তারে জেল থেকে বের করছে। সে একটা অপরাধে জেলে গেছে, যদিও মিথ্যা অপরাধ, অপরাধে জেলে যায়। তো তারে কি করে এই কার্ডিনাল ফার্ডিনাল দুইজনে বের করে আনে। বের করে আনার পরে টাকা জরিমানা দিয়ে আর কি, আনার পরে এই বোজোলারে একটা কাজ দেয়। কাজ হইলো এই যে এই দুই ভাই তো বের হয়ে গেছে, তাই না? এই দুই ভাই তো লক্ষ্য রাখতেছে ডাচেস সে যাতে বিয়ে না করে। দেখা গেছে আমরা এই গল্পে একটা জিনিস দেখতে পাবো যেটা খারাপ, যেটা তুমি রিডিং পড়লে পাবা, যে ফার্দিনান্ডের ডাচেসের উপর একটা কুনজরও ছিল, ভাইয়ের বোনের প্রতি একটা কুনজর ছিল। বুঝো ওই সময় সোসাইটির কতটা খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, তো এখানে এই বোজোলারে এই ডাচেসের এই মালফিতে, ডাচেস কোথায় থাকে? মালফি। এই মালফিতে তোমার এই যে ঘোড়া দেখাশোনা করে না, আস্তা বলে লোক, হর্স কিপার হিসেবে তারা রাখে কারে? বোজোলারে। কিন্তু বোজোলা এটা পছন্দ করে না, কিন্তু দেখা গেছে তারে টাকা দিয়ে বের করছে, ওই ওই একটা ব্যাপার আছে। আবার সে একটু অর্থলোভী। এখানে কিন্তু বোজোলার একটা বিরাট ক্যারেক্টার তুমি পাবা, সে লাস্টফুল, মানে সে একটু নারীদের প্রতি ইয়া ছিল, ঠিক আছে? তারপর একজন গ্রিডি পার্সন ছিল, লোভী ছিল। তারপর তুমি যদি দেখো তার ক্যারেক্টার একটু প্রাউড, নিজের নিয়ে সবসময় অহংকার করতো, ঠিক আছে? তারপরে তুমি যদি দেখো ভিলেন ক্যারেক্টার, এই নাটকের সবচেয়ে বড় পরিচয়টা, ঠিক আছে? এগুলো ছিল আমাদের বোজোলা। এই হলো মানে মেইন যে ক্যারেক্টার গুলা এগুলা। এছাড়াও কিছু মাইনর ক্যারেক্টার পাবা তুমি। মাইনর ক্যারেক্টার গুলা যেটা মেয়েগুলারে পাবা, দুটা মেয়ে আছে, একটা ইয়া আছে, তো এদেরকে তুমি মাইনর ক্যারেক্টার হিসেবে এখানে দেখতে পাবা। তো এই হলো আমাদের ক্যারেক্টার লিস্ট, ঠিক আছে?